হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি এবং পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন শারমিন তিন্নি। চলুন দর্শক, আমরা তিন্নি আপুর কাছে চলে যাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। আপনি তো বরিশাল থেকে এসেছেন না? জি আপু, আমি বরিশাল থেকে এসেছি। দর্শক, উনি কিন্তু বরিশাল থেকে এসেছেন। উনি আমাদেরকে নক দিয়েছিলেন। আপনারাও চাইলে কিন্তু আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আমাদের অনুষ্ঠানে আসতে পারেন এবং আসতে গেলে কি করতে হবে সেটা আমি অনুষ্ঠানের শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা আমাদের অনুষ্ঠানটা উপভোগ করুন। আচ্ছা আপা, আপনার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম রঙের ছাপি। বাহ, খুব সুন্দর নাম। এই নাম কি আপনিই দিয়েছেন? হ্যাঁ আপু, আমি নিজেই দিয়েছি। এটা কত সাল থেকে শুরু করেছেন? আমি এটা 2020-এর 25শে মে থেকে শুরু করেছি। বাহ, আপনার তারিখটা মনে আছে? হ্যাঁ। প্রতি বছর কি এই তারিখটা উদযাপন করেন? হ্যাঁ, উদযাপন করি। আমি কেক কাটা এগুলো করি না, কিন্তু আমার পেজের মঙ্গলার্থে, মঙ্গল কামনায় আমি মসজিদে কিছু টাকা দান করে দিয়ে দিই, বা কোনো গরিব হতদরিদ্রদের দান করে তাদের উপকার হোক, এরকমটা। বাসায় বা কোনো অনুষ্ঠান এটা করি না। আচ্ছা, ছোটবেলার কোনো অভিজ্ঞতা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এই উদ্যোক্তা হওয়ার পেছনে? ছোটবেলায় আমার বাবা মা দুজনেই কর্মজীবী ছিলেন, তো মাকে দেখতাম খুব পরিশ্রম করতো। মা সেই ভোর 4টায় উঠতো, উঠে রান্না বান্না করে, আমরা 2 বোন, ভাই নেই, তো আমাদের জন্য রান্না বান্না করে রেখে আবার চাকরি করতো অন্য উপজেলায়। এক উপজেলায় আমরা থাকতাম, অন্য উপজেলায় চাকরি করতো। তো তখনকার যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না, লঞ্চে যেতে হতো। তো সেই সকাল 7টার সময় আমার মা যেত লঞ্চে, ওই উপজেলায় সে 10টায় পৌঁছাতো। অফিস করে, সারাদিন অফিস করে আবার 3টায় ব্যাক করতো। সন্ধ্যায় এসে বাসায় পৌঁছতো, আবার রান্না বান্না করতো বা ঘর সংসারে সব কাজ করতো। ওটা দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি যে মা এত পরিশ্রম করে, আমিও জীবনে কিছু করব। আমি আমার মায়ের পাশে দাঁড়াবো, বা আমি একটু শান্ত স্বভাবের ছিলাম এবং বাবা মায়ের যেহেতু ছোট সন্তান, সেই হিসেবে খুব আদরেরও ছিলাম। তো অন্য মানুষের কষ্ট বা অন্য মানুষের বিপদ, সেটা আমাকে ব্যথিত করতো। তো আমার মনে হতো যে আমার বাবা মা মানুষের জন্য কিছু করে, আমিও বড় হয়ে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কিছু করব। সেই স্থানটা থেকেই আমার উদ্যোক্তা হওয়ার পিছনে একটা বিরাট অবদান, এবং এখানে আমার মায়ের অবদানটাই বেশি। দর্শক, আসলে পরিবারই হচ্ছে আসল শিক্ষক। আমি বলবো যে একজন মার সামনে 100 শিক্ষক কিছু না। একজন মা যা শেখাতে পারেন সেটা সন্তানের জন্য, সেটা কিন্তু অন্য কারোর পক্ষে সম্ভব না শেখা। এবং তিনি এই মন মানসিকতা নিয়ে কিন্তু ওনার ফ্যামিলি থেকে বড় হয়েছেন। তো আমাদের আসলে প্রত্যেকেরই উচিত, আমরা যারা পরিবারের প্রধান আছি, মা আছি, হ্যাঁ, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এই ধরনের মন মানসিকতা নিয়েই বড় করতে দেয়া। এবং এই যে ছেলেমেয়ের প্রভেদটা, সেখান থেকেই কিন্তু এই হচ্ছে প্রতিবন্ধকতা, বিভিন্ন জিনিস কিন্তু সেখান থেকে শুরু হয়। যে ছেলের অনেক সময় কি দেখা যায় যে আমরা মাছের মাথাটা এবং মুরগির রানটা কিন্তু ছেলের পাতে দিচ্ছি এবং মেয়েকে দিচ্ছি না। এখান থেকে কিন্তু এই বৈষম্যের সৃষ্টি হয়। তো আমরা যারা অভিভাবকরা আছি, আমাদের উচিত যে ছেলে মেয়ের বৈষম্যটা দূর করা। যে তোমার যে বোন আছে এবং ঘরে যে মা আছে, তিনি আসলে মেয়ে মানুষ না, তিনি একজন মানুষ। এই মন মানসিকতা নিয়েই কিন্তু আমাদের বড় করতে হবে আমাদের বাচ্চাদের। এবং আপা যা পেয়েছেন, যা মানবিক কাজগুলো করতে চাচ্ছেন, সবই কিন্তু তার ফ্যামিলি থেকে এসেছে। আমরা একটু সচেতন হই, কি বলেন আপু? ইনশাআল্লাহ আপা। আচ্ছা, কি কি কাজ করছেন আপনি আপনার পেজে? আমি আমার পেজে পেন্টিং নিয়ে কাজ করি, হ্যান্ড পেন্টিং নিয়ে কাজ করি। নিজেও কিন্তু একটা চমৎকার ড্রেস পরে এসেছেন। এই ড্রেসটাও আমার নিজের করা, আলহামদুলিল্লাহ। আমি মেয়েদের শাড়ি, 3 পিস, 1 পিস, কুর্তি, তারপর ছেলেদের টি-শার্ট, পাঞ্জাবি, এবং যে কোনো ধরনের ফেব্রিক, যেমন বেডশিট হতে পারে, হিজাব হতে পারে, ঘরের পর্দা হতে পারে,
এরকম বিভিন্ন এগুলো ফেব্রিকে কি আমি পুরা কাজ করে থাকি। বাংলাদেশেই আপনি হ্যাঁ, সার্ভিস পুরো দিচ্ছেন? বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। স্টেট ফার্স্ট কুরিয়ার এবং সুন্দরবন এসে পরিবহনের এটা কি মাধ্যমে। ওনারা ডিজাইন দিয়ে দেয় ওটা করে, না আপনাকে হ্যাঁ, অর্ডার দিলে এটা নিজের মনের কাস্টমার মতো করে? ডিজাইনও দিতে পারে, আবার হুম। আমার উপরে যদি ছাড়ে যে আপু আপনার পছন্দ মতো করে দিন, হুম। তখন আমি আমার ডিজাইনে করে দিই। আর কাস্টমার যদি কোনো ডিজাইন দেয়, অবিকল তো হয় না, তো চেষ্টা করি আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যে কাস্টমারের মনটা রক্ষা করার জন্য, এবং কাস্টমারের মনে আমার স্থানটা, আমার কাজের অনলাইন শপ না অফলাইন? অনলাইন শপ। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত খোলা এবং সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকি, চেষ্টা করি। সকাল 8টা থেকে রাত হ্যাঁ। 1টা পর্যন্ত। আচ্ছা, এইটা যে অর্ডার দিবে কতদিন আগে দেবে, মিনিমাম বা ম্যাক্সিমাম? যদি আমার তৈরি করা পণ্য কেউ অর্ডার দেয়, সেক্ষেত্রে 2 দিন আগে অর্ডার দিলেই হবে। আর যদি প্রি অর্ডার হয়, যে কাস্টমার তার পছন্দ মতো কোনো একটা ফুলের থিমে একটা শাড়ি করালো, তখন আমাকে কমপক্ষে 7 থেকে 10 দিন সময় দিতে হবে, কারণ আমার রং শুকানোর একটা ব্যাপার থাকে। আর বর্ষার দিনে তো রং শুকানোটা একটু টাফ হয়ে যায়, সেজন্য আমাকে 10 দিন অবশ্যই সময় দিতে হবে। আর আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে অনলাইনে আমার যে পেজ আছে রঙের ঝাঁপিতে মেসেজ দিলেই, সকাল 8টা থেকে রাত 1টার মধ্যে মেসেজ দিলে আমি সাথে সাথে সিন করব বা রেসপন্স করব। এরপরেও যদি মেসেজ দেয়, আমি সজাগ থাকলে অবশ্যই রেসপন্স করার চেষ্টা করি। দর্শক, রঙের ঝাঁপিতে রঙের বিভিন্ন রং বেরঙের ড্রেস যদি পেতে চান, আপনি নিজেও কিন্তু একটি নিজের তৈরি করা ড্রেস এবং হ্যান্ড প্রিন্টেড ড্রেস পরে এসেছেন, তো এ ধরনের রং বেরঙের ড্রেস যদি চান, অবশ্যই আপাকে ইনবক্স করতে পারেন, সেখানে মোবাইল নাম্বার আছে, আপনি কল করতে পারেন। যদি আপুর তৈরি করা ড্রেস অর্ডার করতে চান, সেক্ষেত্রে একদিন আগে অর্ডার করলেই হবে। আর যদি আপনি নিজে ডিজাইন দিয়ে করতে চান, কাস্টমাইজ, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 7 দিন আগে করতে হবে, কারণ রংগুলো শুকানোর একটা ব্যাপার থাকে। এবং আপা কিন্তু শুধু বরিশালেই না, পুরা বাংলাদেশেই তিনি এই ডেলিভারিটা দিয়ে থাকেন। সো টেনশনের কিছুই নেই, আপনারা চাইলেই আপুর কাছ থেকে এমন সুন্দর রং বেরঙের ড্রেসগুলো পেতে পারেন। এবং আপু কিন্তু বললেন শপটা সকাল 8টা থেকে, অনলাইন শপটা সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকে, এবং অনায়াসেই কিন্তু আপনারা তার ড্রেসগুলো সংগ্রহ করতে পারেন। এবং বরিশালের মানুষ যদি নিতে চান, ওনার ডেলিভারি ম্যান আছে, উনি কিন্তু পৌঁছে দেবেন। আবার অনেক সময় ডেলিভারি ম্যান যদি নাও থাকে, আপনার নিজেই কিন্তু পৌঁছে দিতে পারবেন। ঠিক বলেছি না? হ্যাঁ, এটা আমি করেই থাকি। হ্যাঁ। আচ্ছা, আপনার উদ্যোগ রঙের ঝাঁপি নামটা কিন্তু খুব চমৎকার। তো এই নামকরণের পেছনে কি কোনো বিশেষ অর্থ বা অনুভব আছে? হ্যাঁ, রঙের ঝাঁপিটা হলো এটা আমার একটা নিজের একটা স্বপ্ন, নিজের উদ্যোগ, এবং এখানে ঝাঁপি ভর্তি আমার স্বপ্ন। রং এবং স্বপ্ন দুইটা জুড়ে আমার রঙের ঝাঁপি। খুব সুন্দর, খুব সুন্দর। চমৎকার ভাবে আপু আপার নামকরণের যে বিষয়টা বিশ্লেষণ করলেন। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম এই নামটা কি আপনারই দেয়া, আমার খুবই ভালো লেগেছে। আসলে নামও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অবশ্যই এটাও একটা বড় মার্কেটিং। নামটা যদি কাস্টমারের হৃদয়ে না টানে, তো ওই পেজে সে ঢুকবে না। আচ্ছা, আপনার ব্যবসাটা শুরু হয়েছিল, আপনার মূলধনটা কত ছিল? মূলধন এবং ছিল, সবচেয়ে বড় সাফল্য মূলধন ছিল মাত্র 1700 টাকা। তাই 1700 টাকা দিয়ে আমি 3টা শাড়ি কিনছিলাম, হাফ সিল্কের শাড়ি। তো হাফ সিল্কের শাড়ি কেনার পরে শাড়ি করে কাজ করার পরেই তো আর সেল হয় না। পেজ খুলেছি, পেজে ছবিও দিয়েছি, কিন্তু সেল তো হয় না। প্রথমে মন খারাপ হয়েছিল, আমাকে দ্বারা বুঝি হবে না, আমি বোধহয় পারবো না। কিন্তু আমার মায়ের, এই ক্ষেত্রেও আমার মায়ের বিশেষ অবদান আছে। তুমি সাহস হারিও না, তুমি পারবে, তুমি যদি সৎ থাকো তুমি অবশ্যই পারবে। এবং আমার মা 2020-এর নভেম্বরে মারা যান। তো মা মারা যাওয়ার পর আমি তো খুব ভেঙে পড়ি, আমার ব্যবসাটাও একেবারে ডাল হয়ে যায়। তো মা মারা যাওয়ার মাস 3 পরে আমার একটা অর্ডার আসে, একটা শাড়ির অর্ডার আসে, এবং আমি যে শাড়িটা করেছি, করে পেজে ছবি পোস্ট করেছি, ওটা দেখেই কুষ্টিয়ার একজন ম্যাডাম, কুষ্টিয়া মেডিকেলের একজন ম্যাডাম, উনি নক করেছেন, এবং ওনার কাছে উনি ফুল পেমেন্টে শাড়িটা নিয়েছেন।
ওটা থেকে আমি আত্মবিশ্বাস আবার ফিরে ফিরে পেয়েছি পান। যে না, আমার দ্বারা হবে, আমি পারবো। এবং এটাই আমার সবচেয়ে সাফল্য যে না, আমি পেরেছি। এরপর থেকে আস্তে আস্তে পথ ডে বাই চলা। ডে আপনার হ্যাঁ। আরো উন্নতি হয়েছে। আপনার মা আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন। তার অনুপস্থিতিতে কিভাবে নিজেকে সামলাচ্ছেন, অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন আবার নতুন করে? মায়ের যে কথাগুলো, মা সবসময় বলতো যে তুমি যদি সৎ থাকো এবং তোমার উপর তোমার নিজের উপর ভরসা থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলে তুমি অবশ্যই পারবা। এবং মায়ের যে কাজগুলো, মা দেখতাম কত পরিশ্রম করতো, ওই কাজগুলো আমার চোখের সামনে ভাসে। এবং আমি যখনই ধৈর্যহারা হয়ে যাই, আমার মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। মায়ের চোখ, মায়ের কান্না ভেজা, আমার কান্না ভেজা চোখে যখন মায়ের মুখটা ভেসে ওঠে, তখন আমি আমার আত্মবিশ্বাস খুঁজে পাই এবং আমি আমার কাজ করার আরো অনুপ্রেরণা পাই। আরেকটা কথা বলি, আমি স্বাস্থ্য বিভাগে জব করি। আচ্ছা আচ্ছা। তো স্বাস্থ্য বিভাগে জব করার পরে ওটা তো আমার মনে হয় যে আমি সরকারের একটা প্রতিষ্ঠানে কাজ করতেছি, আমি কাজ করতেছি, কাজের বিনিময়ে আমি অনারিয়াম পাচ্ছি বা পারিশ্রমিক পাচ্ছি। কিন্তু সেই কাজ আমার 9টা 3টে ডিউটি টাইম। তারপরে যে টাইমটা, সেই টাইমটাতে কিন্তু আমি আমার উদ্যোগটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং এই উদ্যোগটা হলো আমার স্বপ্ন, আমার একান্ত নিজের। এখানে কিন্তু কারো অংশীদারিত্ব নেই, সরকারের কোনো কিছু হাত নেই, এটা একান্ত আমার। এবং আমি কোনো প্রোগ্রামে গেলেও আমার নিজের করা শাড়ি, নিজের করা ড্রেস পরি এবং নিজের কাছে খুব ভালো লাগে। দর্শক, ওনার থেকে কিন্তু শেখার অনেক কিছু আছে। উনি নিজে একজন সরকারি কর্মকর্তা, উনি স্বাস্থ্য বিভাগে কাজ করছেন, কিন্তু দেখেন তিনি জব করছেন এবং 3টার পরে কিন্তু উনি ফ্রি থাকেন, সেই সময়টাকেও কিন্তু উনি কাজে লাগিয়েছেন। চাইলেই কিন্তু উনি বাসায় বসে ঘুমিয়ে বা শপিং করে অথবা ঘুরে ফিরে অথবা মোবাইলে গসিপ করে সময়টা কাটাতে পারতেন, কিন্তু তিনি একজন হচ্ছে উদ্যমী নারী, আমরা যাকে বলি, উনি একজন উদ্যমী নারী এবং উনি ওনার মায়ের পথেই চলছেন, পথ চলায়। তো সে জায়গা থেকে উনি কিন্তু আসলে কাজটাকে বেছে নিয়েছেন। এই জন্য ওনার মনের যে আনন্দের জায়গা, ভালোবাসার জায়গা, নিজের মনের খোরাক, নিজের পেজের কাজ, রং বেরঙের কাজ, তো সেই রং তুলিকে উনি ভালোবাসে। তো সেই কাজ করে আজ কিন্তু উনি আরো বেশি স্বাবলম্বী হয়েছেন এবং উনি ওনার পরিচিতিটাও পুরো বাংলাদেশে ছড়িয়েছেন কাজের মাধ্যমে। তো দর্শক, আমরাও আমাদের যে যার জায়গা থেকে আমরা যতই চাকরি করি বা বিজনেস ওম্যান হই, কিন্তু নিজের জন্য কিছু একটা করতে হবে এবং সেটা অনেকটা সম্মানের। যেমন আজকে কিন্তু আপু কর্মজীবী আছেন ঠিকই, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছেন, সেটাও ঠিক আছে, বাট নিজের একটা পরিচিতিও কিন্তু তৈরি করেছেন। ওনার নিকনেমেও এখন ওনাকে সবাই ডাকে। আপনার নিকনেমটা কি? তিন্নি। ও, তিন্নি। দেখছেন, তিন্নি নামেও কিন্তু, তিন্নির থেকেও কিন্তু রঙের ছাবি নামে সবাই চেনে। আপা, হ্যাঁ, এখন মানে আপনার প্রতিষ্ঠানী ব্র্যান্ড, আপনি সেই নামেই পরিচিত। সেই নামে আমি অনেক বেশি পরিচিত। এভাবেই আসলে নারীদের যখন কেউ বলে যে আপনি রঙের ছাবির ওনার না, তখন আপা কি যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। যাক, একজন নারী উদ্যোক্তা হিসেবে সমাজ বা পরিবার থেকে কোন কোন বাধার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে সেগুলো অতিক্রম করেছেন? যেহেতু আমি একজন নারী, এটাই সমাজের প্রধান বাধা। যখনই আমি, হ্যাঁ, যেহেতু আমি একটা জব করি এবং জবের পরবর্তী সময়টা আমাকে সংসারের সবকিছু মেনটেন করে কিন্তু আমার উদ্যোগে সময় দিতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কোনো সময় ডেলিভারি ম্যান আসলো না এবং আমার সিটির মধ্যে আমাকে ডেলিভারি দিতে হবে, আমি নিজে দিয়ে আসি। তো একটা ঘটনা বলি, আমার বাসা থেকে খুব একটা দূরে না, তো বিকেল 5টা বাজে আমি ভাবলাম আমি দিয়ে আসি। তো সেখানে গেলাম, ওরা আসলে ফ্রড ছিল। আমি ফোন দিচ্ছি, ফোন ধরছে না। পরে একটা ছেলে বের হয়ে আসলো যে হ্যাঁ আপনি আসেন, বাসায় আসেন, বসেন, আমার বোন আসবে। তো আমার মনে সায় দিল না যে এটা তো আসলে আমার জন্য কোনো ফাঁদ তৈরি হতে পারে। তো আমি আর ওনার ওখানে যাইও নি, আমি চলে আসছি। আমার ওখানে 3000 টাকা লস হয়েছে। লস হইলো, আমি আত্মসম্মান নিয়ে বেঁচে আসছি। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ প্লাস আল্লাহর রহমত বলবো। না, অবশ্যই যে ওই সময় আমাকে আল্লাহ যে ওই বুদ্ধিটা দিয়েছে যে না তুমি বাসায় চলে যাও, তোমার এখানে থাকার দরকার নেই, এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া।
দর্শক, আমাদের কিন্তু প্রতিনিয়তই চ্যালেঞ্জ, যেহেতু আমরা নারী, আমরা কাজ করতে গেলে কর্মক্ষেত্রে অনেকগুলো মানুষের সাথে পরিচয় হয়, অনেকগুলো অর্ডারও চলে আসে, সেখানে ফেক অর্ডারটাও কিন্তু আসে। তবে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে কিন্তু এই অর্ডারগুলো নিতে হবে, ফেক পেজ থেকেও আসে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আপু কিন্তু একটা চক্রের হাতে পড়ে গিয়েছিলেন, আপু নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেখান থেকে বের হয়ে এসেছেন। এটাই বা কজন পারে? তো আসলে বুঝে শুনে অর্ডারগুলো নেওয়া উচিত, এবং অর্ডারটা কোথায় দিবেন সেই জায়গাগুলোও কিন্তু বুঝে শুনে বোঝা উচিত। তবে আমার মনে হয় যখন কোনো অর্ডার আসে অবশ্যই আপনারা 50% বিকাশটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু আর লসের সম্ভাবনা হ্যাঁ, থাকে না। ওইটার পর থেকে কিন্তু আপু আমি আমার পেজে একেবারে নিয়ম করে নিয়েছি যে 50% অর্ডার দিবে, 50% দিয়ে কনফার্ম করবে, বাকিটা ডেলিভারির হ্যাঁ, সময়। অবশ্যই। কারণ আমরা তো ঘেটে ঘেটে শিখি, এই ধারণাগুলো তো ছিল না, বা মানুষকে সহজে বিশ্বাস করি। কিন্তু এখনকার পরিস্থিতি তো অন্যরকম, সবাইকে বিশ্বাস করা যাবে না। আচ্ছা আপা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার রঙের ঝাঁপি ব্র্যান্ড হিসেবে দেখতে চাই, এবং আন্তর্জাতিক বাজারে আমি এটাকে নিয়ে যেতে চাই। এখন অবশ্য আত্মীয় স্বজন বা পরিচিত জনদের হাত মাধ্যমে যাচ্ছে, সুইজারল্যান্ড গেছে, আমেরিকা গেছে আমার পণ্য, কিন্তু আমি ওইভাবে না, আন্তর্জাতিক বাজারে আমি আমার ব্র্যান্ডকে দেখতে চাই। দোয়া করবেন আমার আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপা। আপনি আপনার অনেকটা মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের এই নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসেছেন। আপনার কেমন লাগলো? আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লেগেছে। আপনারা যে আমাকে 21 টিভিতে এনেছেন, ডেকেছেন, এই সম্মানটা দিয়েছেন, এর জন্য আপনাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শক, আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলবো, যদি কোনো নারী নতুনভাবে উদ্যোক্তা জীবনে আসতে চান, নিজের আগে বেছে নেবেন, খুঁজে নেবেন যে আমি কি কাজটা পারি, আমি কোন কাজটা ভালো পারি, এবং সেই কাজের সম্পর্কে যদি কেউ, কোনো নারী সেলাই পারেন বা হ্যান্ড পেন্টিং পারেন, সেইটা বিষয়ে আরো জ্ঞান অর্জন করেন। সেটা গুগল হতে পারে, ইউটিউব হতে পারে, বা বিভিন্ন কোর্সের মাধ্যমে জ্ঞান অর্জন করে আপনি আপনার আত্মবিশ্বাস ঠিক রেখে সৎ পথে থেকে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপা। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের ইনশাল্লাহ। দেখা হবে। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, যেমন আপা এসেছে। আমাদের এই পোস্টে কমেন্টে গিয়ে আপনি অবশ্যই আপনার নাম, আপনার পেজের নাম লিখতে পারেন। এছাড়াও আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে কিন্তু আপনি ইমেল করতে পারেন আপনার সিভি, এবং আমাদেরকে ইনবক্সও করতে পারেন আপনার সিভি, আপনার ডেজিগনেশন, আপনার নাম এবং মোবাইল নাম্বার। তো দর্শক, আমাদের প্রতি পর্বেই কিন্তু প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা, নারীর সফলতায় ভরে উঠুক নারীর জীবন। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।